নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। আজকে একটু আপনারা অন্য সেটআপ দেখতে পাচ্ছেন, মার্জনা করবেন, কারণ আমাদের যে স্টুডিওর রেনোভেশন হয়েছে, 2 লাখ আমাদের সাবস্ক্রাইবার পার হয়েছে। তারপর আমরা মনে করেছি যে আমাদের স্টুডিও একটু রেনোভেট করা দরকার, নতুন অনেক মেশিনপত্র কেনা দরকার। তো আমাদের একটু স্টুডিও এখন রেনোভেট হচ্ছে, পুরো ব্যাকগ্রাউন্ড, মেশিনপত্র সমস্ত কিছু বদল হবে। তো আপাতত আজকে খবরটা শুরু করছি। অনেকগুলো খবর রয়েছে। আপনারা জানেন যে আজকে সারাদিন টানটান উত্তেজনা হয়েছে, সারাদিনে বহু খবর হয়েছে এবং তৃণমূল দলটাই ভেঙে গেছে। তৃণমূল দলটা আর নেই। এখন এই দলটাকে তৃণমূল কংগ্রেস বলবেন, তৃণমূল কংগ্রেস ঋতব্রত বলবেন, নাকি কি হবে? অনেকগুলো খবর রয়েছে, পরপর এক এক করে আপনাদের কাছে বিশ্লেষণ করছি, কারণ খবর তো আপনারা জেনেই গেছেন, কিন্তু এই খবরের গতি প্রকৃতি কি হবে, এরপর কি হতে যাচ্ছে, সেটাই আপনারা জানার জন্য প্রত্যেক দিন পলিটিক্যাল ডেইলিতে আসেন। আজকে আপনাদেরকে বলি, আপনারা তো এতক্ষণে জেনেই গেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বিরোধী দলনেতা হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীদের তরফ থেকে। গোটা তৃণমূল কংগ্রেসের যে কমান্ড, তৃণমূল কংগ্রেসের যে লাগাম, ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে, আপনারা সকলেই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন। এবার প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দিলেন, সেটা কি বৈধভাবে করলেন নাকি সেটাও ইল্লিগাল ভাবে করলেন? তৃণমূলের সংবিধান যতদূর আমি জানি এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে আমার যা কথা হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর, তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত কমিটি ভেঙেছেন এটাও অবৈধ। তৃণমূল কংগ্রেসের সংবিধান অনুযায়ী সমস্ত কমিটি ভাঙতে গেলে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক ডাকতে হতো, সেখানে বিধায়ক, সাংসদ এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তরের যারা দায়িত্বে আছেন প্রত্যেককে ডাকতে হতো এবং সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নিতে হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তটা ইউনিনামাসলি, অর্থাৎ নিজে একনায়কতন্ত্র, তিনি যেভাবে এক নায়িকা একনায়কভাবে যে তিনি যে এই সিদ্ধান্তটা নিয়েছেন, তাতে এর কোনো আর বৈধতা থাকছে না। এবার তৃণমূল কংগ্রেস যে কমিটিটা ভেঙে দিয়েছেন, তাতে কি তৃণমূল কংগ্রেসের যদি সমস্ত কমিটি ভেঙে যায়, তাহলে সুপ্রিমো হিসেবে তৃণমূল কংগ্রেসের মাথায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকাটাও কি বৈধতা আছে? যদি সব কমিটি ভেঙে যায়, তাহলে যদি কোনো কমিটিই না থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের এর পরবর্তী সিদ্ধান্ত তো আর মমতা নিতে পারবেন না। সব কমিটি ভেঙে গেলে তিনিও তো আর সুপ্রিমো রইলেন না। যখন দলের কোনো কমিটিই থাকলো না, তাহলে তিনি কিসের সুপ্রিমো? দলটাই তো তার নিয়ন্ত্রণে নেই। তাহলে কোন অধিকারে তিনি ভাঙলেন? বিদ্রোহী গোষ্ঠীকে কি আজকে নিয়ম মাফিক ডেকেছিলেন বিধায়কদের? তিনি তো ডাকেননি, তাহলে ওটাও অবৈধ। ফলে যাদের এখন তৃণমূল কংগ্রেসের যে যেখানে কমিটিতে আছেন, তারাই কি আদৌ সেই পদ নিজের বলতে পারবেন? সেটা নিয়েও একটা প্রশ্ন। আর পদ যে ভেঙে গেল, সেটা নিয়েও একটা প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এখন কি বা ভ্যালু আছে? সরকারে যখন ছিলেন তখন অঞ্চলের নেতাও ফোন করে পুলিশকে ভয় দেখাতেন, আর আজকে পুলিশ তাদের উলঙ্গ করে রাস্তায় দৌড় করাচ্ছে। ফলে তাদের পদের কি বা অন্ধের কি বা দিন কি বা রাত, কমিটি থাকলেই বা কি, কমিটি না থাকলেই বা কি। তৃণমূল কংগ্রেসের তো আর তো কোনো ভ্যালিডিটি নেই, তৃণমূল কংগ্রেসের তো আর তো কোনো গ্রহণযোগ্যতা নেই। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অবৈধ কাজ করেছেন, আবার অবৈধ কাজ করেছেন, এটাকেও কিন্তু বিদ্রোহী গোষ্ঠীর লোকেরা চ্যালেঞ্জ করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলতেন যে তৃণমূল কংগ্রেস যতদিন আছে ততদিন মুসলমানরা তাদেরকে ছেড়ে যাবে না। আজকে ভেবে দেখেছেন 58 জন যে প্রস্তাবক ছিলেন, আজকে যারা মঞ্চ আলো করেছিলেন বিরোধী দলনেতার ঘর, ওই ঘরে তো আমরা বহুবার গেছি। শুভেন্দু অধিকারী যতদিন বিরোধী দলনেতা ছিলেন, ওই ঘরে আমরা প্রত্যেক দিন গেছি। এবারও বিধানসভায় যখন গেছি, তখনও বিরোধী দলনেতার নাম, ওই শুভেন্দু অধিকারীর নামটা মুছে গেছিল, কিন্তু বিরোধী দলনেতার চেয়ার ছিল, যেই চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসতেন। কিন্তু যেহেতু তখনও বিরোধী দলনেতার নামগুলো ঘোষণা হয়নি বা ওটা তৃণমূলের ঘরে পরিণত হয়নি, আমরা তো ওই ঘরে গেছি, সেদিনও গেছি, মে মাসের পরেও একদিন তো গেছি ওই ঘরে। তো ওই ঘরের সাথে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে। শুভেন্দুদা ওই ঘরে বসতেন, ওই ঘরে মান্নান সাহেব বসতেন, তো অনেক মানুষকে আমরা ওই চেয়ারে বসতে দেখেছি। তো ওই চেয়ার তো একটা আলোকিত চেয়ার, বিরোধী দলনেতার চেয়ার। সেইখানে আজকে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ব্যক্তি বসলেন, ওই চেয়ারের কতটা মর্যাদা রইল, সেটা নিয়েও তো আমাদের প্রশ্ন অবশ্যই থাকবে। কিন্তু দিনের শেষে অবশ্যই ঋতব্রত বিরোধী দলনেতা, কিন্তু তার আশেপাশে যারা ছিলেন, আপনারা কাদের দেখলেন? তার আশেপাশে কে ছিলেন? সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন সংখ্যালঘু প্রতিনিধি, একজন বিধায়ক। আমরা দেখলাম জাভেদ খানকে সেখানে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ক্লোজ। জাভেদ খান
এবং মমতার আলোয় আলোকিত হয়ে এরা জিতেছেন। তো আজকে দেখেছেন তো মুসলিম যারা প্রতিনিধি আছেন তারা কিভাবে 180 ডিগ্রি পাল্টি মারলেন। এখানে হিন্দু, আপনারা বলতেই পারেন হিন্দু মুসলমান আসছেন কোথা থেকে, গোটা তৃণমূলটাই তো হাইজ্যাক হয়ে গেছে। হিন্দু মুসলমান আসছে না, কিন্তু আসছেও বটে, কারণ তৃণমূল কংগ্রেসকে মুসলমানরা একচেটিয়াভাবে জিতিয়েছে। মুসলমানদের একচেটিয়া ভোট 2021-এ, 2024-এ, 2026-এ, 2011-র পর থেকে একচেটিয়া মুসলমানের ভোট পেয়েছে। হিন্দুর ভোট শিফট হয়েছে। এবার হিন্দুদের বেশিরভাগ ভোটটা ভারতীয় জনতা পার্টি পেয়েছে। ভারতীয় জনতা পার্টি হিন্দুদের মাসিহা হয়েছে। ফলে হিন্দুরা যদি কোনো কিছু করে ভারতীয় জনতা পার্টির দিকে প্রশ্ন যেমন ওঠে, তো হিন্দু সংগঠনগুলো করলেও ভারতীয় জনতা পার্টির দিকে প্রশ্ন ওঠে। তাহলে আজকে মুসলমানরা যখন মমতার পিঠে ছুরি মারলো, তাহলে প্রশ্নটা উঠবে না কেন? আজকে মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই 30% ভোটটা এবারও ঢেলে ভোট দিয়েছে। জাভেদ খানরা জিতেছেন। তৃণমূল 35টার মতো প্রতিনিধি সম্ভবত পেয়েছে মুসলমানদের ভোটে। আজকে তারাও পাল্টি খেয়ে গেলেন। মমতা তো এদের জন্য এত কিছু করেছেন, তাও তারা থাকলেন না। আসলে মুসলিম সমাজ সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চায়, সংখ্যালঘু মুসলমান সমাজ সবসময় ক্ষমতার সাথে থাকতে চায়। তো এখন যখন ক্ষমতা শিফট হয়ে গেছে মমতার কাছ থেকে ঋতব্রতর কাছে, তো এখন তারাও শিফট হয়ে গেছেন। এটা বাকি বৃহত্তর সমাজকে এই বিষয়টা বোঝা উচিত যে মুসলমান সমাজকে কেউ ব্যবহার করে না, মুসলমান সমাজরা ক্ষমতাকে ব্যবহার করে। তো আজকে আপনারা যে বিদ্রোহটা দেখছেন, 58 জন বিধায়ক, একটা হিউজ নাম্বার, প্রায় 60 জন, এবং যতক্ষণে আপনারা এই ভিডিওটা দেখবেন ততক্ষণে এই নাম্বারটা অলরেডি 60 হয়ে গেছে। 60 জন বিধায়ক, মানে 2/3 হতে গেলে 53 মতান্তরে 54 জনের দরকার ছিল, তার চেয়েও ছাপিয়ে গেছে। মানে তৃণমূল দলটাই আর নেই, তৃণমূলের বিধায়কদের পরিষদীয় দলটাই গোটা হাইজ্যাক হয়ে গেছে। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন, একদম ডাঙ্কে কি চোট পে হিন্দিতে যেটাকে বলে, একদম যেভাবে ঘোষণা দিয়ে তিনি দলটাকে ভেঙেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হলো না দলটাকে বাঁচানোর। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি এই যে ভাঙনের প্রক্রিয়া থেমে গেল? না মশাই, ভাঙনের প্রক্রিয়া থামেনি বন্ধু, বরং ভাঙনের প্রক্রিয়াটা আরও ত্বরান্বিত হয়েছে। আপনাদেরকে একটা স্কুপ নিউজ দিচ্ছি, আগেও বলেছি এখনও বলছি। সেটা হচ্ছে যে এই ভাঙনের প্রক্রিয়া যেটা ত্বরান্বিত হয়েছে, এবার পশ্চিমবঙ্গে যে অপারেশন লোটাসটা হয়ে গেল, এবার দিল্লিতে কিন্তু অপারেশন লোটাস হবে। দিল্লিতে মানে কেন বলছি, 22 জন সাংসদ, তার মধ্যে যেমন কাকলি ঘোষ দস্তিদার আছেন, সুখেন্দু শেখর রায় আছেন, হয়তো সৌগত রায়ও আছেন, আরও অনেকে আছেন, মমতার আশেপাশে যারা এখনও উড়ে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তারাও আছেন। 22 জন সাংসদ তারাও কিন্তু হাইজ্যাক হতে যেতে চলেছেন। তৃণমূলের 29 জন সাংসদ রয়েছে। 29 জনের মধ্যে 2/3 হতে গেলে, 30 জনের 2/3 হতে গেলে সেক্ষেত্রে 20 জন সাংসদের দরকার হয়। তো অলরেডি 22 জন সাংসদ দলত্যাগ করার জন্য বা দিল্লিতেও শিন্ডে মডেল বা মহারাষ্ট্র মডেল করার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। ফলে দিল্লিতেও কিন্তু অপারেশন লোটাসটা হবে। দিল্লিতে অপারেশন লোটাস হয়ে গেলে সেই সমস্ত সাংসদরা আর কখনোই মমতার কথায় চলবেন না। তাহলে ধরে নিতে হয় যে ভারতীয় জনতা পার্টির দিল্লিতেও তাদের ইয়েটা মজবুত হলো, দিল্লিতেও তাদের শক্তপোক্ত হলো। অসুবিধায় তারা ভারতীয় জনতা পার্টির যে বিভিন্ন সরকারের, কেন্দ্র সরকারের বিভিন্ন যখন বিলগুলো আসবে সেটাকে তারা সমর্থন করবেন। ফলে লাভান্বিত কিন্তু সব দিক থেকে ভারতীয় জনতা পার্টি হলো। এই পশ্চিমবঙ্গে আমরা যেমন দেখতে পাচ্ছি একটু ভালো তৃণমূল। সিপিএম এক সময় বলতো না যে বামফ্রন্টের বিকল্প একমাত্র উন্নততর বামফ্রন্ট, তো এখন তৃণমূলের বিকল্প দেখা যাচ্ছে একমাত্র উন্নততর তৃণমূল, অর্থাৎ ভালো তৃণমূল, ঋতব্রতর তৃণমূল। এরা কি করে ভালো একটু তুলনামূলকভাবে বলা যায়? এইভাবেই তুলনামূলকভাবে ভালো এদের বলা যায় এই তৃণমূলটাকে, যেটা মমতার তৃণমূল নয়। এরা দেখুন, এরা কিন্তু সুসুর করে এলাকার উন্নয়নের নাম করে প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছে। 5 বছর আগেও এটা কিন্তু ভাবা যেত না যে এরা প্রশাসনিক বৈঠকে যোগ দেবে। 5 বছর আগেও এরা সব কিছুর বিরোধিতা করত, এরা সব কিছুতে লিপ্ত হতো না। এরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন উন্নয়নের প্রকল্প পশ্চিমবঙ্গে নিয়ে আসতেন, এরা কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস সামিল হতো না, কারণ সেটা মমতার তৃণমূল ছিল। মমতার ভয়ে কেউ যেত না। কারো মনে যদি ইচ্ছাও থাকে প্রধানমন্ত্রীকে দেখার বা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে দিতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের একটা হুইপ জারি করে রেখেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভেবে দেখুন, এরা সুরসুর করে যাচ্ছে। এদের মনে হয়তো ভয় থাকতে পারে যে মিটিং মিছিল এই যদি প্রশাসনিক বৈঠকে না যায়, হ্যাঁ, তাহলে হয়তো
পুরনো কেস ফাইল খুলে যেতে পারে। তো অনেক রকম বিষয় আছে। এই পুরনো কেস ফাইলের কথা থেকে মনে পড়লো আজকে অভিষেকের বাড়িতেও ইডি পৌঁছে গেছে। এখন অভিষেককে কে গ্রেফতার আগে করবে সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন দেখা দিচ্ছে। একদিকে সিআইডি এই ফলস সিগনেচার কেস, যেটা নিয়ে তৃণমূল দলটাই উল্টে গেল, হাঁড়ি উল্টে গেল, সেই কেসের তদন্ত সিআইডির এসআইটি করছে। অন্যদিকে পুরনো বেশ কয়েকটা মামলার তদন্ত ইডি করছে। এবার ইডি আগে অ্যারেস্ট করবে, সিবিআই আগে অ্যারেস্ট করবে, নাকি আমাদের প্রিয় এই ডিম ভাইপোকে আগে রাজ্যের কোনো এজেন্সি গ্রেপ্তার করবে? তো এই আমরা একটা কিন্তু কনফিউশনে আছি। ইডি অলরেডি পৌঁছে গেছে, এরপরে সিবিআই পৌঁছে যাবে, সিআইডিও পৌঁছে গেছে ওর বাড়ির সামনে অবধি। তো ভাইপো অ্যারেস্ট হবে, এটা সময়ের অপেক্ষা মাত্র। হয়তো দেখা যেতে পারে যে এই ভিডিওটা আপনি যতক্ষণে দেখছেন ততক্ষণে ভাইপো গ্রেপ্তার হয়ে গেল, নাও হতে পারে। এবং গ্রেপ্তারের কথা বলতেই মনে পড়ে গেল জয়প্রকাশও আজকে গ্রেপ্তার হয়ে গেছে। জয়প্রকাশ কোন জয়প্রকাশ জানেন? জয়প্রকাশ মজুমদার বিজেপিতে সহসভাপতি ছিল, তৃণমূলে গিয়েও সহসভাপতি হয়েছে, সম্ভবত মুখপাত্র হয়েছে। সেই জয়প্রকাশ কিন্তু অ্যারেস্ট হয়ে গেছে। কচুবনে লাথি, জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ এসেছিল আজ থেকে বছর 10 আগে। তখন আমি দৈনিক যুগসংঘ পত্রিকায় রিপোর্টারের কাজ করি। তো জয়প্রকাশ মজুমদারের দাদা আমাকে কিন্তু ফোন করেছিলেন, নিজে থেকে মেসেজ করেছিলেন, মেসেজ করার পর ফোন করেছিলেন। তো আমি তাদের বাড়িতে যাই, জয়প্রকাশের বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছিলেন। জয়প্রকাশ কি করতো, দাদা এবং জয়প্রকাশের ফ্যামিলি একসাথে থাকে। ওই ফ্যামিলিতে জয়প্রকাশ ভয় দেখিয়ে তার দাদাকে ভয় দেখিয়েছে, আরেকটি ভাড়া বাড়িতে থাকতো সেখানে বাড়িওয়ালাকে ভয় দেখিয়েছে। এ বরাবরই একটা করাপ্ট পারসন। জয়প্রকাশ ভয় দেখি দাদাকে ইলেকট্রিসিটি ব্যবহার করতে দিত না, ইলেকট্রিসিটি কেটে রেখেছিল দাদার অংশের। এবং জয়প্রকাশ যেটা করেছিল, জলে যে কল হয় সাবমার্সিবল পাম্প প্রত্যেক বাড়িতে সল্টলেকে আছে, জল তোলার জন্য রিজার্ভারে জল যায়, জলটা তুলতে হবে, ওই কানেকশনটাও পর্যন্ত দাদাকে কেটে রেখেছিল। ছোট্ট ছোট্ট পীড়া দিত, ব্যথা দিত, নিজের মানে মায়ের পেটের ভাই দাদাকে সে যন্ত্রণা দিত। এরকম একটা কুলাঙ্গার জয়প্রকাশ। ভালো হয়েছে তৃণমূলে গেছে, কচুবনে লাথি খেয়ে ভালো হয়েছে। এবং জয়প্রকাশের কথা বলতে আরেকজনের কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে মেয়র ফিরহাদ হাকিম, ববি সাহেবের কি হবে বলুন তো? শেষ অবধি ববি সাহেব উনিও কিন্তু মেয়রের পদটা ছেড়ে দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করেছেন। মমতা আজকে তড়িঘড়ি মিটিং ডেকেছেন, জানেনি, ওখানে অনেকে গেছেন, তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ লোক যাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য কিন্তু আর বেশিরভাগ লোকের নেই, আনুগত্যটাও কিন্তু ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে। মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে মানুষজন আর আসছে না, যাচ্ছে না। এবার মেয়র পদের ফিরি, মেয়রের কথায় ফিরি। উনি আর মুখ লুকোনোর জায়গা পাচ্ছিলেন না। পুরসভাটা সত্যি ডিফাঙ্ক্ট হয়ে গেছে, উনি আর কাজ করতে পারছেন না। ওনার বেআইনি কথা কেউ শুনছেন না। ওনার এখানে 15 বছরের অডিট হবে, উনি সেখানে নিজেও ফাঁসবেন। 15 বছরের অডিট, কোন কোন অবৈধ নির্মাণকে রেগুলারাইজ করা হয়েছে, বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই বাড়িগুলো তো ভাঙবে। এবার সবচেয়ে বেশি তো এই ববি হাকিমের আমলে হয়েছে। এবং আপনাদের মনে আছে এক সময় সুব্রত মুখার্জি মেয়র ছিলেন, সুব্রত বাবু আর নেই। জল শোভন মেয়র ছিলেন, দীর্ঘদিন ছিলেন। মমতার বাড়িতে এখনও তার যাতায়াত আছে, মমতার আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন, যদিও এখন বৈশাখীকে কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, শোভন যখন মমতার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কলপ টলপ না করে, মেকআপ টেকআপ না করে, কি বুড়ো দেখাচ্ছে তাকে। বয়স হলে বুড়ো তো হবেই, আমাদেরও বয়স হচ্ছে, আমরাও একদিন বয়স্ক হব, বুড়ো হয়ে যাব। কিন্তু তার মেকআপও গেছে, বৈশাখীকেও কিন্তু তার আশেপাশে দেখা যাচ্ছে না। কিছু হয়েছে নাকি? একটু খবর টবর নিতে হবে তো, শোভন বৈশাখীর কিছু হয়েছে নাকি? যাই হোক, সেটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আগামী দিনে আপনারা দেখবেন যে জল শোভন ফাঁসবে, ববি ফাঁসবে, অবৈধ বিল্ডিংগুলোকে এরা যে রেগুলারাইজ করেছে সেটা নিয়ে মামলা হবে, মোকদ্দমা হবে, এরা কিন্তু অ্যারেস্ট হবে। যার জন্যই সে অলরেডি মেয়র পদ ছাড়তে চাইছে। মেয়র থেকে সে কাজ করতে পারছে না, এমনটা অভিযোগ করছে। আর কাজ কি করতো? পুরো তো জালিয়াতিই হতো। অবৈধ নির্মাণকে রেগুলারাইজ করা, ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া, এইসবই করে বেরিয়েছেন। কাজের কাজ তো কিছু করেননি। বিরাট ইনকাম করেছেন, এনাকে তো টাকা নিতে দেখা গেছে, এভাবে হাতে করে ইনি টাকা নিয়েছেন। তো মেয়র সাহেব ফেসে গেছেন।
মমতাকে মুখ দেখাতে পাচ্ছেন না, মমতার কাছে নিজের নাম্বারটা বাঁচিয়ে রাখতে চাইছেন। দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক তো অনেকদিন নুন খেয়েছেন, স্বাভাবিকভাবে গুণ তো গাইতেই হবে। এখন দেখা যাক সব মিলেমিশে কি দাঁড়ায়। বন্ধু, আজকে খুব একটা ভালো দিন পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য। মমতার হাত থেকে তৃণমূল কংগ্রেসটা বেরিয়ে গেল, রাজ্যটা গেছে, এরপর লোকসভাটা যাবে। লোকসভা এবং রাজ্যসভার যারা ইয়েরা আছেন, সাংসদরা আছেন, তাদের কি হবে? আজকে দেখুন তো সায়নী কোথায়? সায়নীকে দেখা যাচ্ছে। মহুয়া মৈত্র কি লাফালাফি, সাংসদ থেকে সাংবাদিকদের বলেছিলেন 2 পয়সার সাংবাদিকদের অ্যারেস্ট করাচ্ছিলেন। দিল্লির 9 জন সাংবাদিকের নামে মামলা করেছেন, তার মধ্যে সুরজিৎ দা, আমার পরিচিত সুরজিৎ দাশগুপ্ত, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, ভেটেরান সাংবাদিক। দিল্লিতে গিয়ে আমি দেখা করেছি তার সাথে। তিনি কিভাবে একটা 1 BHK ফ্ল্যাটে লুকিয়েছিলেন, এই মামলা হয়ে গেছিল, তার নামে অ্যারেস্ট করার জন্য পুলিশ গেছিল, পরে তিনি বেল নিয়েছেন। দিল্লির সাংবাদিকদেরও আপনি ছাড়েননি, পাপের ভাগ কি আপনি বাঁচতে পারবেন নাকি? হুয়া মৈত্র, আপনি বাঁচতে পারবেন না। তো মহুয়া কোথায়? মহুয়া দেখা যাচ্ছে না। একটা সময় এই দলেরই এক সাংসদ, যিনি গান গেয়েছিলেন কালীঘাটের টালির চালা সব চোরেদের পাঠশালা, বাবুল সুপ্রিয়, তিনি বলেছিলেন মহুয়া, আর ইউ অন মহুয়া? সত্যি প্রশ্ন উঠছে, মহুয়া কোথায়? মহুয়া ইজ অন মহুয়া অর হোয়াট? তো জানি না আমরা সেটা। আমরা ইউসুফ পাঠানকে দেখতে পাচ্ছি না। বাংলা গুজরাট হবে না, বাংলা উত্তরপ্রদেশ হবে না, কিন্তু গুজরাতের আহমেদাবাদ থেকে উড়িয়ে নিয়ে এসে ইউসুফ পাঠানকে এখানে হিন্দু অধীর চৌধুরীকে হারাতে হবে, তাই একটা পাঠানকে উড়িয়ে নিয়ে এসে এখানে তাকে আনা হলো, জেতানো হলো। সেই ইউসুফ পাঠান কোথায়? ইউসুফ পাঠানকে কি দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে না। আমাদের বিহার থেকে, আমরা বিহার হব না, উত্তরপ্রদেশ হব না, কিন্তু বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে নিয়ে আসবো, বিহার থেকে আরেকজন ক্রিকেটারকে নিয়ে আসবো। তারা কোথায়? তাদের দেখা যাচ্ছে? দিলীপ ঘোষকে হারিয়েছিলেন, তাকেও দেখা যাচ্ছে না। অগ্নিমিত্রা পলকে যিনি হারিয়েছিলেন, তাকেও দেখা যাচ্ছে না। কোথায় বিহারি বাবুরা? দেখা যাচ্ছে? তাদেরও দেখা যাচ্ছে না। কোথায় শত্রুঘ্ন সিনহা? বদমাশ, দেখা যাচ্ছে না। তো তাদের কাউকেই এখন দেখা যাচ্ছে না। সবাই পলাতক, সবাই গুটিয়ে গেছে, সবাই লুটিয়ে গেছে। আমি শুধু ভাবছি, এই শত্রুঘ্ন সিনহারা এখন কাকে সাপোর্ট করবেন? এরা কি ভালো তৃণমূল হয়ে যাবেন, নাকি খারাপ তৃণমূল, মানে মমতার তৃণমূল থাকবেন? কথায় কথায় কুণাল ঘোষ বলতো না এতদিন আগে থেকে, ক্ষয়ের ছেলে মানে খারাপ ছেলে। তো এরা কি তৃণমূলে থাকবেন, মানে খারাপ তৃণমূলে থাকবেন? ক্ষয়ের তৃণমূলে থাকবেন নাকি ভালো তৃণমূলে থাকবেন? আপনাদের কি মনে হয় দর্শক? এর উত্তরটা অবশ্যই দেবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পলিটিক্যাল ডেইলির পাশাপাশি আমাদের আরেকটি চ্যানেল আছে যার নাম পলিটিক্যাল ডোজ। ওই চ্যানেলেও নিয়মিত আমরা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। আমাদের আরেকটি চ্যানেল রয়েছে যার নাম হচ্ছে পলিটিক্যাল ডেইলি হিন্দি, আইডি পেজ পলিটিক্যাল ডেইলি হিন্দি। আপনারা এই সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। অনেকে হিন্দিতে আমাদের ভিডিও দেখতে চাইছেন, কারণ আপনারা জানেন যে বেশ কয়েকটি হিন্দি চ্যানেলে আমি অ্যাপিয়ার করেছি এই গোটা বিধানসভা নির্বাচনের সময়। তার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় OCN নেটওয়ার্ক, অবশ্যই উল্লেখ করতে হয় ধীরেন স্যারের চ্যানেল রয়েছে, ধীরেন্দ্র পুণ্ডির যে চ্যানেল, ওনার স্যারের যে চ্যানেল রয়েছে, সেখানে আমি অ্যাপিয়ার হয়েছি। এছাড়াও আমি অ্যাপিয়ার হয়েছি জয়পুর ডায়লগসে, অনেকগুলি চ্যানেলে অ্যাপিয়ার হয়েছি। তখন একটা দর্শক যারা ছিলেন হিন্দি ইয়েতে, তারা বলেছিলেন যে আপকি হিন্দি কাফি আচ্ছি হ্যাঁ, আপ হিন্দি চ্যানেল বানাইয়ে। তো আমরা আরেকটা হিন্দি চ্যানেল তৈরি করেছি যার নাম পলিটিক্যাল ডেইলি হিন্দি। প্রত্যেকদিন ওখানে ভিডিও আসে, তো আপনারা সেটাও সাবস্ক্রাইব করে নিন। ওখানে অলরেডি 2-3টে ভিডিও দিয়েছি, তাতেই মনিটাইজ হওয়ার পথে চ্যানেলটা চলে এসেছে, ভালো ভিউ হচ্ছে। ওখানেও আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি, ফলে হিন্দির যারা দর্শক আছেন তারা পলিটিক্যাল ডেইলি হিন্দিতে আমাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজেও আপনারা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম। এবং আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকুন পলিটিক্যাল ডেইলি এবং পলিটিক্যাল ডোজ।